প্রিয় সুধী, বাংলাদেশে যে রাজনীতির সার্কেল ঘুরে বেড়াচ্ছে, যে সার্কাস চলছে, এটা দেখে শুধু বাঙালি নয়, সারা পৃথিবীর বাংলাদেশের প্রতি যাদের কোনো না কোনোভাবে কানেকশন আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, আত্মীয় স্বজন আছে, অথবা কোনোভাবে কানেক্টেড আছে, তাদের সবাই কিন্তু শঙ্কিত, আতঙ্কগ্রস্ত। কারণ বাংলাদেশ ধীরে ধীরে একটি অন্ধকার গুহার দিকে রওনা দিয়েছে। আমরা জানি পৃথিবীর তাবৎ সভ্য মানুষ অন্ধকার থেকে ধীরে ধীরে আলোর দিকে ধাবিত হয়, কিন্তু এই একমাত্র জাতি প্রতিনিয়ত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। তরুণ এক প্রজন্ম যাদেরকে মাঠে ঘাটে হাটে স্বল্প শিক্ষিত, অশিক্ষিত এবং বলৎকারকারী পারভার্টেড ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী ব্রেন ওয়াশ করে তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, তারা এখন ভদ্রতা বোঝে না, সভ্যতা বোঝে না, ধর্ম বোঝে না, জাতি বোঝে না, ইতিহাসও বোঝে না। তারা বোঝে ধ্বংস। তারা এখন পারলে নিজের হাত পা পর্যন্ত খেয়ে ফেলে। আপনারা দেখেছেন একাধিকবার তারা অটো প্রমোশন নিয়েছে, কারণ তারা পাশ করার যোগ্যতাও রাখে না। পিতামাতার বকে যাওয়া ছেলে সন্তানরাই আজ রাষ্ট্রের মালিকানায়। এরই মধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশে অনেক কিছুর ভেতর দিয়ে একটা সরকার আসলো, যে সরকার আমেরিকার প্রেসক্রিপশনের সরকার। কিন্তু এই সরকারটি ক্ষমতায় আসার আগে বর্তমান সরকারের যিনি প্রধান তারেক রহমান সাহেব, তিনি লন্ডনে থেকে দুইটি কানেকশনের সাথে যোগাযোগ করেছেন। একটি ভারতীয় কানেকশন, একটি আমেরিকান কানেকশন। আমেরিকান কানেকশনের জন্য আমেরিকার বরপুত্র মোহাম্মদ ইউনুস ছিলেন, যাকে এখন বাংলাদেশের মানুষ বাটপার ইউনুস, কিস্তি ইউনুস হিসেবে সবাই চিনে। যার লোক কিস্তি দিতে দেরি হলে মানুষের ঘরে টিন খুলে নিয়ে আসে, গরু নিয়ে আসে, 30 থেকে 35% সুদ যিনি এই গরিব মানুষের রক্ত চুষে আহরণ করেন, তিনি আমেরিকার প্রতিভূ হিসাবে বাংলার মসনদে বসেছিলেন। সেই মসনদে বসা অবস্থায় ইউনুসের সাথে এই তারেক রহমানের একটি সলা পরামর্শ হয়েছে। সেই সলা পরামর্শে তিনি কনফার্ম করেছিলেন ইউনুসকে যে তিনি ক্ষমতায় যেতে পারলে তাকে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ দেবেন। খেয়াল করে দেখেন, তার মানে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন ডক্টর ইউনুস। এই সত্যটি দিয়েছিলেন তারেক রহমানকে, আর তিনি সেটা গ্রহণ করেছিলেন। এবং অন্যদিকে তলে তলে তিনি আমেরিকার পরিবর্তে ভারতের সাথেও একটা নেগোসিয়েশন করেছিলেন। ভারতের সাথে নেগোসিয়েশনটা কেন করেছিলেন? এই কারণে যে বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতি সব কিছুর সাথে ভারতের একটা সম্পর্ক জড়িত। কেন জড়িত এই কারণে যে ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী। আমাদের চাল, ডাল, লবণ, তেল, চিনি যেই কোনো কিছুই আমরা ভারত থেকে আমদানি করে থাকি। তাদেরকে ফেভার দেওয়ার জন্য আমদানি করি না, কারণ সেখান থেকে আনলে আমরা কম দামে আনতে পারি। এক, দ্বিতীয় বিষয়টি হলো আমাদের এই যে বিদ্যুতের সমস্যা, সেটার জন্য ভারতকে দরকার। আমাদের 54টি নদী, সেই নদীগুলো সব ভারত থেকে এসছে, সেই জন্য আমরা ভারতের সাথে সম্পর্ক রাখতেই হয়। তাই তারেক রহমান ভারতকেও বলেছিলেন যে আমি ক্ষমতায় আসলেও আমি ডক্টর ইউনুসের ফর্মুলা ফলো করব না এবং ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাবো না। দেখেন, একই সাথে তিনি দুইটা গেম খেললেন, মানে দুইটা কার্ড। একদিকে ইউনুসকে বোঝালেন, আরেকদিকে ভারতকে বোঝালেন। তো ভারত তার কথা বিশ্বাস করেছে বা করেনি সেটা আমরা জানি না, কিন্তু ইউনুস কিন্তু তার কথাটা বিশ্বাস করেছিলেন। করে ইউনুস বলেছিল প্রথম দিকে যে মানুষ তো আমাকে বলে 5-10 বছর থাকেন। তিনি 5-10 বছর না থেকে 2 বছর থেকেই বিদায় নিলেন। কেন? আশা হলো বিদায় তো বিদায় নয়, ফিরে আসার জন্য বিদায়। তিনি মনে করেছিলেন কদিন পরেই সুপ্পু সাহেবকে বিদায় করে তাকে বসানো হবে। কিন্তু দেখতে দেখতে 5 মাস কেটে গেল, সুপ্পু সাহেব ক্ষমতায় রয়ে গেলেন। তারপরে শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে সাম্প্রতিক সময়ে আবার শুক্রবারে
তাকে পদত্যাগ করতে বাধ্য করলেন। তিনি পদত্যাগ করতেই হবে, কারণ তাকে বলা হয়েছে আপনি হয় স্বেচ্ছায় পদত্যাগ করুন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে, তা না হলে আপনাকে কিভাবে অপমান করে বঙ্গভবন থেকে বের করে দেওয়া যায় আমরা সেই চেষ্টা করব। তখন তিনি ভাবলেন, যেহেতু একটা ক্যাবিনেট রয়েছে, সেই ক্যাবিনেট তারেক জিয়ার নেতৃত্বে, একটি পার্লামেন্ট রয়েছে, সেখানে তার সংখ্যাগরিষ্ঠতা একক সংখ্যাগরিষ্ঠতা বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, সুতরাং চাইলেই একটা বিল পাশ করিয়ে আমাকে অভিশংসন করে দেবে। সুপ্রিম কোর্ট এখন আইনের কথা শোনে না, কোনো আদালত এখন আইনের কথা শোনে না, শোনে হলো সন্ত্রাসীদের কথা, শোনে হলো মবের কথা, শোনে হলো তারেক জিয়ার কথা এবং তাদের সরকারের কথা। কারণ বাংলাদেশে একটি নিরপেক্ষ বিচার বিভাগ আগে ছিল, এখন আর সেটা নেই, সুতরাং তার সেই জায়গাও ভরসা করার মতো ছিল না। এখন তিনি সাম্প্রতিক সময়ে আমেরিকা তার উপরে প্রেশার বৃদ্ধি করেছে, বলেছে তুমি যদি ক্ষমতায় থাকতে চাও আমাদের বরপুত্র ইউনূসকে তাড়াতাড়ি ক্ষমতায় বসাও। এখন ইউনূসকে ক্ষমতায় বসাইতে দেরি হচ্ছে দেখে সাম্প্রতিক সময়ে আমেরিকার সাথে চুক্তি করার পরও, আপনারা সবাই জানেন, আমেরিকার সাথে একটি দাসত্বের দস্তখত করে একটি চুক্তি করা হয়েছে, বাংলাদেশের সমস্ত স্বার্থ আমেরিকার হাতে তুলে দিয়েছে, বলেছে যদি না দেয় তাইলে আমেরিকা আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং পণ্যের উপরে দাম বাড়িয়ে দেবে। কিন্তু এই চুক্তি করে 14টি বোয়িং বিমান কেনার চুক্তি করার পরও গত দুদিন আগে বাংলাদেশের পণ্যের উপরে আরও 10% কর বাড়িয়ে দিয়েছে। তার মানে আগে ছিল 19, সেই সাথে আরও 10, মানে এখন 29% ট্যাক্স দিয়ে আমেরিকাতে যেতে হবে। এটি কেন করেছে? করেছে এই কারণে, ইউনূসকে দিয়ে আরও কিছু কাজ তারা করিয়ে নিতে চায় বাংলাদেশে, একটি করিডোর, একটি বন্দর এবং বাংলাদেশে একটি স্থায়ী সামরিক ঘাঁটি। এটা করতে হলে একমাত্র ইউনূসের মতো রক্তচোষা শশমখোর বাটপার ছাড়া কোনো বাঙালি করবে, এটা আমেরিকা বিশ্বাস করে না। আমেরিকা বিশ্বাস করে এই ইউনূসকে দিয়েই এটা করাতে হবে। সেই জন্য বাংলাদেশের উপরে, তারেকের উপরে চাপ সৃষ্টি করার জন্য আমেরিকা নানান কর্মকৌশল গ্রহণ করেছে এবং তারেক রহমান তার ক্ষমতা বাঁচানোর জন্যই এখন এই প্রেসিডেন্টকে বিদায় করে এখন তিনি ইউনূসকে এই মসনদে বসানোর পরিকল্পনা করেছেন। এবং গনি নামে আরেক লোক এক সময় সচিব ছিলেন পাকিস্তানের আইএসআই এর দালাল, সেই আইএসআই এর দালালকে লিস্টে রেখেছেন। অথচ আমরা অনেকদিন মির্জা ফখরুলের নাম শুনছি, মোশাররফ হোসেনের নাম শুনছি, মঈন খানের নাম শুনছি, নজরুল ইসলাম খানের নাম শুনছি, কিন্তু কোনো খান, কোনো হোসেন, কোনো ফখরুল ইসলাম, এগুলো দিয়ে এখন মনে হচ্ছে আর কাজ হচ্ছে না। এখন এই ডক্টর ইউনূসকে এনে এই বাংলার সিংহাসনটিকে কলঙ্কিত করার জন্য, বাংলাদেশটিকে এই আমেরিকান বেনিয়াদের হাতে তুলে দেওয়ার জন্যে একটি নীল নকশা প্রস্তুত হয়ে গেছে। বাংলাদেশ, আহারে বাংলাদেশ, 1971 সালে 30 লক্ষ মানুষের রক্ত, 2.5 লক্ষ নারীর ইজ্জত, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়া এবং কোটি কোটি মানুষের শ্রম, কষ্ট, দুঃখের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে, যে দেশের মাটিতে অসংখ্য শহীদের রক্ত এখনো লেগে আছে, সেই দেশটিকে ক্ষমতার লোভে তুলে দিচ্ছে আমেরিকান বেনিয়াদের হাতে। আর ডক্টর ইউনূসকে আবার ফিরিয়ে আনার নীল নকশা চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ভারতও প্রতারিত হয়েছে। ভারতকে কথা দিয়েছিল যে আমেরিকাকে এই তল্লাটে এনে তারা ঢোকাবে না। আমেরিকার চর ইউনূসকে কোনোভাবেই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির আসনে বসাবে না। ভারতকে কিন্তু তারেক রহমান এই রকম একটি সিউরিটি দিয়েছিলেন, কিন্তু তিনি সেখান থেকে এখন ভাবছেন ভারতের চাইতে আমেরিকা হয়তো শক্তিশালী, সুতরাং ভারতের কথা পরে আমেরিকান বাবাকে আগে শান্ত করি। এই রকম অবস্থায় বাংলাদেশ এখন আর আগামী প্রজন্মের জন্য অথবা বর্তমান প্রজন্মের জন্য অথবা যারা বয়োবৃদ্ধ আছেন তাদের জন্য কোনো সভ্য মানুষের দেশ হিসেবে বেঁচে থাকার জন্য সুষ্ঠু কোনো রাষ্ট্র নয়। এই রাষ্ট্রটির যিনি প্রফেসর,
তিনিও দালালি করবেন। কার দালালি? হয় আমেরিকার দালালি, নাহলে মৌলবাদীদের দালালি, না হয় তারেক রহমানের দালালি। যিনি স্কুলের মাস্টার রয়েছেন তিনিও দালালি করবেন, যিনি সচিব রয়েছেন তিনিও দালালি করবেন। মাথা উঁচু করে জ্ঞান বুদ্ধি দিয়ে রাষ্ট্রের কাজ করবেন, তিনি যেখানে আছেন সেখানের কাজ করবেন। এটা এখন আর হবে না। বাংলাদেশ যে অন্ধকার টানেলের দিকে মুখ করেছে, এই টানেল আর বাংলাদেশের পক্ষে আগামী 1 দশকেও ভাঙা সম্ভব হবে না। এই 1 দশকের ভিতরে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, ক্ষুধায় মানুষ মরবে, যুদ্ধ হবে, গৃহযুদ্ধ হবে, মানুষে মানুষে হানাহানি হবে, মৌলবাদীদের দাপটে বাংলার নারীরা বিপর্যস্ত হবে, বলৎকার দিন দিন যে হারে বাড়ছে, মাদ্রাসা মক্তব এই মসজিদগুলোতে বলৎকারের উৎসব চলতেই থাকবে। এবং বাঙালি যে মন্ত্র নিয়ে, যে দীক্ষা নিয়ে, যে শিক্ষা নিয়ে, যে আদর্শ নিয়ে একটি স্বাধীন অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে চেষ্টা করেছিল, সেই অসাম্প্রদায়িক চেতনা বুলুণ্ঠিত হবে। এবং বাংলাদেশের যে সাংস্কৃতিক ধারাবাহিকতা, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য প্রতিনিয়ত বুলুণ্ঠিত হচ্ছে। আসুন জেগে উঠুন। আমাদের পূর্বপুরুষের ঋণ, মুক্তিযোদ্ধাদের ঋণ, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আমরা এই দেশটিকে উদ্ধার করি এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষদেরকে এই দেশে শক্তিশালী করি। তা না হলে এটি একটি বিক্ষিপ্ত জনপদ, রক্তাক্ত জনপদ, মৌলবাদী জনপদ, আফগানিস্তান, সোমালিয়া, ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের মতো একটি গৃহযুদ্ধের দিকে চলে যাবে। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে।